আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভূতকথা চ্যানেলের ৩ নং এপিসোডে সকলকে স্বাগতম। আমরা আজকে হাজির হয়েছি ভয়ঙ্কর কিছু কবরস্থান রিলেটেড ভৌতিক ঘটনা নিয়ে। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো আর কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের স্টোরিতে চলে যাই। আমাদের প্রথম গল্পটা পাঠিয়েছে মেহেদি। আমার নাম মেহেদি হাসান, আমার গ্রামের বাড়ি আলিপুর। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আমাদের গ্রামেরই একটি ঘটনা। ঘটনাটি আমার বন্ধুর বাবার সাথে ঘটেছিল। ঘটনাটি আমি আমার মতো করেই শোনাচ্ছি। আমার বন্ধুর বাবা শহরের একটা বেসরকারি কোম্পানিতে জব করতেন। তো তিনি প্রতি সপ্তাহে একবার ছুটির দিনে গ্রামে আসতেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার রাতে তিনি রওনা দিলেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তবে এবার কিছু কাজের জন্যই গ্রামে রওনা দিতে তার দেরি হয়ে যায়। তিনি যখন গ্রামে এসে পৌঁছান, অর্থাৎ গাড়ি থেকে নামেন, তখন রাত আনুমানিক 12টা বা 1টা। আর গ্রামের জন্য এই সময়টা অনেক বেশি রাত। বলে রাখা ভালো, গাড়ি থেকে নেমেই 20 থেকে 25 মিনিটের মাটির রাস্তা হেঁটে তারপর আমার সেই বন্ধুর বাড়ি। তো যথারীতি আমার বন্ধুর বাবা মাটির রাস্তা ধরে হাঁটা শুরু করলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন অনেক জোরে জোরে কুকুর ডাকছে, কিন্তু কোথাও কোনো কুকুর নেই। তিনি ব্যাপারটাকে নর্মালি নিলেন এবং আবারও হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে তিনি একটা কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎই খেয়াল করলেন কবরস্থানের ভেতরে কেউ একজন কাঁদছে। তার খুব কৌতূহল হলো কে কাঁদছে সেটা দেখার জন্য। তাই তিনি কৌতূহলী হয়ে কবরস্থানের ভেতরে প্রবেশ করলেন। কিন্তু কান্নার আওয়াজটা ঠিক কোথা থেকে আসছিল তিনি বুঝতে পারছিলেন না। তাই তিনি শব্দ ধরে ধরে কবরস্থানের আরও ভেতরে যেতে লাগলেন। হঠাৎ করে তার চোখে পড়ল একটা সাদা কাপড় মোড়ানো লোক একটা কবরের উপরে বসে আছে। তিনি সব কিছুই বুঝতে পারলেন এবং এটাও বুঝতে পারলেন এই মুহূর্তে কবরস্থানে আসাটা তার উচিত হয়নি। তাই তিনি চুপিসারে সেখান থেকে চলে যেতে লাগলেন। কিন্তু ঠিক সেখান থেকে শুরু হয় আসল ঘটনাটা। তিনি যে মুহূর্তে পেছন ফিরলেন বের হওয়ার জন্য, ঠিক ওই মুহূর্তে কান্নার আওয়াজ থেমে যায়। একদম শুনশান নীরবতা, এবং তিনি খেয়াল করলেন তার ঠিক পেছনেই কেউ একজন দাঁড়িয়ে আছে। তার আর কোনো কিছুই বোঝার বাকি রইল না। তিনি খুব জোরে চিৎকার দিয়ে দৌড়ানো শুরু করলেন। তিনি হাঁটতে হাঁটতে কবরস্থানের একদম ভেতরে চলে গিয়েছিলেন। তিনি বুঝতেই পারেননি। তাই তিনি দৌড়াতে দৌড়াতে ঠিক যখনই কবরস্থানের বাইরে বের হতে যাবেন, ঠিক তখনই কবরস্থানের দরজাটা বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় তার মাথা কাজ করছিল না, এমনকি শক্তিও পাচ্ছিলেন না তিনি দরজা খোলার জন্য। তিনি মনে মনে দোয়া পড়ছিলেন। দোয়া পড়তে পড়তে হঠাৎ করেই খেয়াল করলেন কবরস্থানের দরজাটা খুলে গিয়েছে। সাথে সাথেই তিনি কবরস্থান থেকে বের হয়ে দৌড়াতে লাগলেন। দৌড়ানোর এক পর্যায়ে খেয়াল করলেন তিনি ঠিক যেভাবে দৌড়াচ্ছেন ঠিক একইভাবে তার মতো কেউ একজন একই রকমভাবে দৌড়াচ্ছে। মনে হচ্ছে তার পেছন পেছন কেউ একজন আসছে, কিন্তু তার পেছনের দিকে ফেরার সাহস হলো না। তাই তিনি দোয়া পড়তে পড়তে দৌড়াচ্ছিলেন। হঠাৎ আবারও তিনি সেই আগের মতো কুকুরের ডাক শুনতে পেলেন, কিন্তু এবারও কোনো কুকুর নেই। তিনি বুঝতে পারলেন বিপদ এখনও কাটেনি, সামনে আরও বড় বিপদ আসছে। এবার তিনি আরও জোরে জোরে দৌড়াতে লাগলেন। কিছুক্ষণ দৌড়ানোর পর তিনি বেশ হাঁপিয়ে উঠলেন। এক পর্যায়ে আর দৌড়াতে না পেরে তিনি দাঁড়িয়ে পড়লেন এবং বেশ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। কিছুটা স্বাভাবিক হওয়ার পর তিনি আবারও সেই কবরস্থানে শোনা সে একই কান্নার আওয়াজ শুনতে পেলেন, এবং তিনি আন্দাজ করতে পারলেন আওয়াজটা ঠিক তার আশেপাশে কোথাও থেকে আসছে।
তিনি যে মুহূর্তে ঘাড় ঘুরালেন দেখলেন ঠিক তার পাশের রাস্তায়, অর্থাৎ তার পাশে রাস্তার ধারে ওই একই সাদা কাপড় পরিহিত ওই কবরস্থানে বসে থাকা অবয়বটাই বসে আছে। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না, অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেলেন এবং ফজরের আজানের শব্দে তার হুঁশ আসে এবং তিনি দেখেন তিনি সেই একই জায়গাতেই পড়ে আছেন। পরে তিনি নিকটবর্তী একটা মসজিদে গিয়ে নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সাথে তার বাকি পথটুকু যান এবং পুরো ঘটনাটা যখন তিনি মুসল্লিদের বলেন, তারা তাকে বলেছিল ওই সময় কবরস্থানে প্রবেশ করাটাই তার উচিত হয়নি। এরপর থেকে আমার বন্ধুর বাবা কখনোই রাত করে বাড়ি ফিরতেন না। ধন্যবাদ গল্পটার জন্য। আমাদের প্রথম গল্প এখানেই শেষ। সুপ্রিয় দর্শক, আশা করছি আমাদের প্রথম গল্পটি আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের শুনছেন কমেন্ট করে জানাবেন। তো এবার আমরা সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। আমাদের দ্বিতীয় ঘটনাটি একজন প্রবাসী ভাইয়ের। যেমনটা লেখা আছে আমি ঠিক তেমনটাই শোনাচ্ছি। তখন আমার চাকরিটা চলে গিয়েছিল, তাই ওই সময়টাতে আমি খুব হতাশায় ভুগছিলাম, কারণ আমার দেশে থাকা বাবা মা আমার দিকে তাকিয়েছিল। আমার আয় করা টাকাতেই তাদের দিন চলত। তাই আমি খুব করে চাচ্ছিলাম কয়েকদিনের মধ্যেই যেন যে কোনো ধরনের একটা চাকরি যাতে আমার জোগাড় হয়ে যায়। এর মধ্যে হঠাৎ একদিন একটা অদ্ভুত রকমের চাকরির বিজ্ঞপ্তি আমার চোখে পড়ে, যেখানে লেখা ছিল রাতে কবরস্থানের জন্য একজন পাহারাদার প্রয়োজন, বেতন আকর্ষণীয় এবং প্রচুর সাহস থাকতে হবে। আমি শেষ লাইনটা পড়েই খুব অবাক হলাম। বিজ্ঞপ্তির মধ্যে এভাবে লিখতে তো কখনো দেখিনি। যাই হোক, আমি এমনিতেও খুব সাহসী। আমার মধ্যে ছোটবেলা থেকেই তেমন একটা ভয় ডর কাজ করতো না। তো আমি তাদের সাথে যোগাযোগ করি এবং আশ্চর্যজনকভাবে কোনো প্রকার ইন্টারভিউ ছাড়াই চাকরিটা ফাইনাল হয়ে গেল। বেশ অবাক হলাম এবং সেই সাথে খুশিও হলাম, কারণ চাকরিটা আমার খুব দরকার ছিল। যাই হোক, যথারীতি তারিখ অনুযায়ী চাকরিতে জয়েন করলাম এবং সেই কবরস্থানে আমাকে এক লোক নিয়ে গেল এবং লোকটা চলে আসার সময় আমাকে বলল, কবরস্থানের মধ্যেই থেকো, কোনো সমস্যা নেই, কিন্তু কবরস্থানের পেছনে যে একটা খাল আছে ওই দিকে ভুলেও যেও না। যত যা কিছুই হয়ে যাক না কেন, ভুলেও ওই দিকটায় যাবা না। আমি বেশ কৌতূহলীভাবে তাকে জিজ্ঞেস করলাম, কেন, কি আছে ওই দিকে? জবাবে ওই লোকটা বলল, অত কিছু খুলে বলতে পারবো না, তবে আমি নিষেধ করে গেলাম, সো ভুলেও ওই খালের দিকে যাবা না। এরপর ওই ভদ্রলোক চলে গেলেন। আমিও আর অত কিছু না ভেবে পুরো কবরস্থানটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। কবরস্থানটা বেশ বড় এবং চারিদিকে লাইট লাগানো, যার কারণে খুব স্পষ্টভাবেই সব দেখা যাচ্ছিল। এদিকে আমি হাঁটতে হাঁটতে কবরস্থানের একদম শেষ প্রান্তে চলে আসি এবং এরপরই একটা ছোট খাল দেখা যাচ্ছে, যেখানটাতে ওই ভদ্রলোককে যেতে নিষেধ করেছিল। আমি বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই খালের দিকে এক নজরে তাকিয়ে থাকলাম, কিন্তু তেমন কিছুই দেখলাম না। বলে রাখা ভালো, আমি কম বেশি ধূমপান করি। তো ওই সময়টাতে আমি পকেট থেকে একটা সিগারেট বের করি, কিন্তু পরক্ষণে মনে হলো কবরস্থানে সিগারেট খাওয়াটা ঠিক হবে না। তাই কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে আমি কবরস্থানের দেওয়াল টপকে ওই খালটার পাড়ে গিয়ে দাঁড়াই, যেখানে ওই লোকটি আমাকে যেতে নিষেধ করেছিল। আগে বলেছিলাম ছোটবেলা থেকে আমার ভয় ডর কাজ করে না, তাই আমি ওসবে তেমন একটা গুরুত্ব দেইনি। যাই হোক, পকেট থেকে লাইটার বের করে একটা বিড়ি ধরালাম আর খালের পাড়টাতে বসে আপন মনেই বিড়িতে টান দিতে লাগলাম। আমার বেশ ভালোই লাগছিল। কবরস্থানের লাইটের আলো খালে এসে পড়ছিল, যার কারণে চারদিক অল্প আলোকিত ছিল, সাথে মৃদু বাতাস, মন জুড়ানো একটা পরিবেশ। হঠাৎ করে দেখলাম খালপাড়ের ওই পাশে
অর্থাৎ আমি যে সাইডে বসে আছি তার বিপরীত পাশে এক লোক দাঁড়িয়ে আছে। তখনও কিন্তু রাত গভীর হয়নি, আনুমানিক 11টা। এই সময়ে মানুষ থাকাটা স্বাভাবিক, তাই আমি আর গুরুত্ব দিইনি। কিন্তু একটু পরেই দেখলাম ওই লোকটা আমার নাম ধরে ডাকছে। আজব ব্যাপার, ওই লোক আমার নাম জানলো কিভাবে? আমি এবার উঠে দাঁড়ালাম, দেখার চেষ্টা করলাম লোকটা আসলে কে। হয়তো আমাকে চেনে। ভালোভাবে দেখার জন্য আমি একদম খালের কিনারায় চলে গিয়েছিলাম। হঠাৎই পেছন থেকে কেউ একজন ডাক দিল আর বলল, আর বেশি যাবেন না, বিপদে পড়বেন। আমি তাকে বললাম, ভাই, কেউ একজন আমাকে ডাকছে। তখন ওই লোকটা বলল, আপনাকে কেউই ডাকেনি, ওইটা নিশির ডাক। এটা শুনেই আমার টনক নড়ল। তখনই ওই ভদ্রলোকের কথা মনে পড়ে গেল। তাড়াহুড়া করে আমি আবারও উপরে উঠে আসলাম। ওই ভদ্রলোক আমাকে ঠিকই বলেছিল যাতে আমি খালের পাড়ে না যাই। যাই হোক, আমি তাড়াহুড়া করে উপরে উঠে আসার পর একটা অবাক করা ব্যাপার খেয়াল করলাম। আমি ঠিক উপরে উঠে আসতেই দেখি ওই লোক গায়েব, যে আমাকে একটু আগে আরও নিচে যেতে বারণ করলো। আশেপাশে তাকে কোথাও দেখা যাচ্ছে না। এবার আমার একটু ভয় কাজ করছিল। আমি তাড়াতাড়ি করে কবরস্থানে ঢোকার জন্য দেওয়াল টপকাতে লাগলাম। হঠাৎই কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। ওই সময়টাতে আমার পুরো শরীর জমে গিয়েছিল। আমি আওয়াজ করার শক্তি হারিয়ে ফেললাম। কোনো মতে পেছন ফিরে দেখি এক লোক রাগান্বিত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? লোকটা উত্তর দিল, তোরে আমি খালের ওই পার থেকে ডাক দিছিলাম না, তুই আইলি না কেন? আমি তখনও কিছু বুঝতে পারছিলাম না। আমি বললাম, আমি আপনাকে চিনি না। তাছাড়া এক লোক বলল কেউ আমাকে ডাকেনি, ওইটা নিশির ডাক। তখন লোকটা আরও বেশি রাগান্বিত হয়ে যায় আর বলে, তুই আমার ওই খাল থেকে কয়েকটা মাছ খাওয়াইতে পারবি? আমার খুব ক্ষুধা লাগছে। আমি বললাম, ভাই, আমি এখানের পাহারাদার, আমি এসব পারবো না। হঠাৎই দেখি ওই লোকটার চোখ লাল হয়ে গিয়েছে। এটা দেখে আমার আর বোঝার বাকি রইল না। আমি জোরে একটা চিৎকার দিয়ে দেওয়ালের উপরে উঠে পড়ি। এদিকে ওই লোক একইভাবে দাঁড়িয়ে আছে আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দেওয়াল টপকে কবরস্থানে ঢুকে আমার রুমে চলে আসি। ওই দিনের ঘটনা আমি কাউকেই বলিনি, চুপচাপ চাকরি ছেড়ে দিয়ে চলে আসি। ঘটনাটা এখানেই শেষ। আমরা আরও একটা ভয়ঙ্কর কবরস্থান সম্পর্কিত ভৌতিক ঘটনা শুনলাম। আমি আশা করছি আমার দর্শক যারা এই মুহূর্তে আমাকে শুনছেন তাদের গল্পটা বেশ ভালো লেগেছে। আরও একটা কথা বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের শুনছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ওকে, এবার আমরা আমাদের পরের গল্প চলে যাচ্ছি। আমাদের তৃতীয় ঘটনাটা একটা লাশবাহী গাড়ির ড্রাইভারের ঘটনা। হুবহু পুরোটা পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গত 4 বছর ধরে লাশবাহী গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করছি। এই গত 4 বছরে অনেক কিছুই আমি দেখেছি, বাট সেদিনের ঘটনাটা ছিল একটু ব্যতিক্রম। যথারীতি মেডিকেল থেকে লাশ নিয়ে আমি মৃত ব্যক্তির গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। সাথে ছিল মৃত ব্যক্তির বড় ভাই। বলে রাখি, যেই মেয়েটির লাশ নিয়ে যাচ্ছিলাম সে আসলে আত্মহত্যা করেছিল প্রেম ঘটিত কারণে। যাই হোক, লাশ নিয়ে আমি আর মৃত মেয়েটির বড় ভাই রওনা দিলাম। গ্রামের বাড়ি দূরে হওয়ায় পৌঁছাতে রাত হয়ে যায়, যদিও এটা আমার জন্য খুবই স্বাভাবিক বিষয়, কারণ বেশিরভাগ লাশই নিয়ে যেতে হয় রাতের বেলা। এই কারণে আমার তেমন কোনো সমস্যা হয়নি। এদিকে লাশ নিয়ে যখন মেয়েটির গ্রামের বাড়ি পৌঁছায় তখন প্রায় রাত 3টা।
নর্মালি লাশ আগে বাড়িতে নিয়ে যাওয়া হয়, তারপর সেখান থেকে বাকি কাজ সম্পন্ন করা হয়, কিন্তু এবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। মেয়েটির বড় ভাই বলল লাশ নিয়ে সরাসরি কবরস্থানে চলে যেতে। আমি শুনে বেশ অবাক হলাম। তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, লাশটা আগে বাড়িতে নিয়ে যান, পরিবারের সবাইকে দেখাবেন না? তখন লোকটা বলল, না, আপনাকে যেভাবে বলছি আপনি তেমনটাই করেন। আমিও আর কথা বাড়ালাম না। আমি যথারীতি দেখানো মতো কবরস্থানে গাড়ি নিয়ে গেলাম। এরপর মেয়েটার বড় ভাই আমাকে বলল, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি বাড়ি থেকে কিছু মানুষজন নিয়ে আসি, ততক্ষণ পর্যন্ত আপনি আমার বোনের লাশের সাথে একটু থাকেন। যেহেতু আমাকে অনুরোধ করলো, তাই মানবতার খাতিরে আমিও কিছু না বলে সম্মতি জানালাম। যথারীতি তার বড় ভাই চলে গেল। আমি গাড়িতে বসেছিলাম আর মোবাইল দেখছিলাম। হঠাৎ করে দেখি আমার গাড়িটা নড়ছে। মনে হলো গাড়ির পেছনে কেউ একজন নড়াচড়া করছে। বেশ অবাক হলাম, কারণ গাড়ির পেছনে মৃত লাশটা ছাড়া তো আর কেউই নেই। আমি গাড়ির সামনে থাকা মিররের দিকে তাকালাম। দেখি লাশটা গাড়ির ভেতরে উঠে বসেছে। আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়লাম। নেমে আমি কবরস্থানের ভেতর একটা জায়গায় আলো জ্বলছিল, সেখানে গিয়েই দাঁড়িয়ে গেলাম। সেখান থেকে দাঁড়িয়ে দেখলাম আমার লাশবাহী গাড়িটি নড়ছে, আর ভেতর থেকে গোঙানোর আওয়াজ আসছিল। আমি তাড়াতাড়ি মেয়েটির বড় ভাইকে কল দিলাম এবং তাকে সব কিছু খুলে বললাম। তিনি আমাকে আশ্বস্ত করলেন তারা কয়েক মিনিটের মধ্যেই চলে আসবেন। মোবাইল রেখে ভাবলাম আশেপাশে শুকনো কর্কটও আছে, সো আগুন ধরালে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। এই ভেবে পকেটে হাত দিলাম লাইটারের জন্য। দেখি পকেটে লাইটার নেই। পরে মনে পড়লো লাইটার তো গাড়িতে। মনে সাহস নিয়ে গাড়ির কাছে গেলাম এবং দরজা খুললাম। ঠিক দরজা খোলার সাথে সাথেই দেখি প্রচণ্ড পরিমাণে পচা দুর্গন্ধ আসছে গাড়ির পেছন দিক থেকে। মনে হচ্ছিল অনেক দিন ধরে একটা লাশ পড়ে আছে, সেই লাশের পচা গন্ধ। পেছনের দিকে তাকিয়ে দেখি লাশটা সিটে বসে আছে আর নিজের হাত কামড়াচ্ছে। লাইটার খোঁজার আর সাহস পেলাম না। অতটুকুতেই দৌড় দিলাম সামনের দিকে। অল্প যেতেই মেয়েটির বড় ভাই এবং কিছু মানুষজনকে দেখতে পাই। তারা আমার দিকেই আসছিল। তাদেরকে দেখে আমি কিছুটা স্বস্তি পেলাম এবং তাদেরকে আমি পুরো ব্যাপারটা খুলে বললাম। তারা সবাই মিলে গাড়ির কাছে আসলো আর গাড়ির দরজা খুলে দেখে লাশটা আগের মতোই নরমালি আছে, অর্থাৎ ঠিক যেমনভাবে হাসপাতাল থেকে আনা হয়েছিল ঠিক তেমনটাই আছে, অর্থাৎ লাশটা শুয়েই আছে। আমি দেখে ঘাবড়ে গেলাম। তাইলে এতক্ষণ কি হলো আমার সাথে? আমি একা এই গাড়ি নিয়ে এত রাতে ব্যাক করার আর সাহস পেলাম না। তাই লাস্টের ফ্যামিলির কাছে রিকোয়েস্ট করলাম যাতে অন্তত এই রাতটা যেন তাদের বাসায় থাকতে দেয়। তারাও আমার ব্যাপারটা বুঝলো আর তাতে রাজিও হয়ে গেল। এরপর থেকে আমি রাতের বেলা একা লাশ নিয়ে কোথাও যাই না। সব সময় আমি একজনকে সাথে রাখি। আমাদের ঘটনাটা এখানেই শেষ। সুপ্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের ভিডিওর গল্পগুলো আপনাদের ভালো লেগেছে এবং কোন গল্পটা বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন। 1, 2 অথবা 3 এভাবেও জানাতে পারেন, অর্থাৎ আমাদের প্রথম গল্প, দ্বিতীয় গল্প নাকি 3 নাম্বার গল্পটা ভালো লেগেছে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর আপনার পরিচিত ভৌতিক গল্পপ্রেমী মানুষদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিও আসবে, নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।